চুরি পাচার হাসিনার দায় শোধের ভার অন্তর্বর্তী সরকারের। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে ফোন করে যে আশ্বাস দিলেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চুরি পাচার হাসিনার দায় শোধের ভার অন্তর্বর্তী সরকারের। পতিত সরকারের দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারে দেশের অর্থনীতির বিভিন্ন সূচক, রাজস্ব আহরণ, রফতানি বাণিজ্য, ডলার সংকট ও রিজার্ভ পরিস্থিতি ভয়াবহ। ঋণের পর্বত, লুটপাটের ক্ষত, দুর্নীতির বোঝা, পাচারের তেজ, রিজার্ভ বিপর্যয় সহ নানা ঘা রেখে কেবল ছোট বোনকে নিয়ে পালিয়ে জানে বেঁচেছেন শেখ হাসিনা। পরিবারের বাদবাকিদের পাঠিয়ে দিয়েছেন আরও আগে। তার কাছে পরিবারই আওয়ামী লীগ, তারাই বাংলাদেশ, যা বিশ্বের ইতিহাসে রেকর্ড। ছলে বলে অপোজিশনকে নিপীড়ন, দলীয় নেতাকর্মীদের উচ্ছিষ্ট খাইয়ে টানা 15 বছরে অবিরাম ঠকবাজির চাতুরিতে দেশের যত সর্বনাশ করা হয় তার একটিও বাদ দেননি তিনি। উন্নয়নের নামে মেগা প্রকল্পে চলেছে মেগা লুটপাট। নানা ঘটনায় আরও স্পষ্ট ছিল, উন্নয়নে নয়, প্রকল্পগুলো নেওয়া হয়েছিল লুটপাটের উদ্দেশ্যে। অতিরিক্ত ব্যয় দেখিয়ে ঋণের টাকার বড় অংশ সরকারি পৃষ্ঠপোষকতায় নানা প্রক্রিয়ায় একটি চক্রকে দিয়ে চালানো হয়েছে পাচারের কাজটি। শেখ হাসিনা সরকারের টপ টু বটম কম বেশি এই কর্মে লিপ্ত ছিল। বিদেশি একটি গণমাধ্যমে এসেছে, লুটপাট, দুর্নীতি, অনিয়মের রাজত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে প্রকল্পের অতিরিক্ত ব্যয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। স্বয়ং শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাতের অঙ্কই প্রায় 59,000 কোটি টাকা। পালানোর সময় তিনি বাংলাদেশের জনগণের ঘাড়ে রেখে গেছেন 18,36,000 কোটি টাকার ঋণ। এখন তা সামলানোর সরাসরি দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। বড়জোর একটু সময় নেওয়া যাবে। 2009 সালে আওয়ামী লীগের ক্ষমতারোহণের সময় দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। 15 বছরে তা 15,60,000 কোটিতে এনে ভেঙেছেন। সুদ আসলে এই ঋণ শোধের দায় এখন বর্তাবে অন্তর্বর্তী সরকারের ওপর। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব অর্থনীতির এক বরেণ্যজন। তার সোশ্যাল বিজনেস ধন্য সুদূরের যুক্তরাষ্ট্র থেকে নিকট দেশ ভারত পর্যন্ত তার থিওরি কাজে লাগিয়ে তারা নিজ নিজ দেশে বেনিফিশিয়ারি। সেই ব্যক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এখন কঠিন এক পরিস্থিতির মুখোমুখি। বিগত সরকারের কুকীর্তির ভার তার ওপর। 2 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে দেশের মানুষের জীবনযাত্রা অসহনীয়। এ সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমেছে। ডলার সংকটে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে 30% বেশি। খেলাপি ঋণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ব্যাংক থেকে সরকারের ঋণের পাশাপাশি চলেছে বিতর্কিত 8-10টি বণিক গোষ্ঠীর হরদম লুটপাট। ব্যাংক খাতে যারা থাবাত বাবা নামে পরিচিত, এদের কুকর্মের জেরে বর্তমানে কয়েকটি ব্যাংক বেঁচে আছে বিশেষ ব্যবস্থায়। প্রকল্পের অতিরিক্ত ব্যয় দেখিয়ে ঋণের টাকা সরাসরি পৃষ্ঠপোষকতায় পাচারের ঘটনাও ছিল পরিকল্পিত। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তায় বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেয়। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন। 2023 সালের শেষ প্রান্তিকে এটি পৌঁছে $100.63 বিলিয়ন। অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ বেশ কবছর ধরে ক্রমে বাড়ছে। উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই ঋণ নিয়েছে সরকার। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের মধ্যে একটি উৎস হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর একটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণের অর্থ হচ্ছে টাকা ছাপানো। এতে বাজারে টাকার সরবরাহ বেড়ে যায়, যা উস্কে দেয় মূল্যস্ফীতি। দেশি ও বিদেশি দুই ধরনের ঋণের প্রতি ঝুঁকেছিল সদ্য পতিত স্বৈরাচার সরকার। শেষ 6-7 বছরে দ্রুত হারে উভয় ধরনের ঋণ নেওয়া বেড়েছে। বেশি বেড়েছে দেশি ঋণ। নিজস্ব অর্থায়নে বলে প্রচার চালানো হলেও পদ্মা সেতু ও বিদেশি ঋণ নিয়ে হয়েছে। সামনে আসছে ঋণ পরিশোধের চাপ।
আগামী বছরের পর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুদ দেয়া শুরু করতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য অনুযায়ী 15 বছরে বিদেশি ঋণের বোঝা বেড়েছে 3 গুণের বেশি। 2008 থেকে 9 অর্থ বছরে বিদেশি ঋণের পরিমাণ ছিল $2,085 কোটি। আওয়ামী লীগ সরকার কর্ণফুলী নদীর তলদেশের টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণ নেয়। সর্বশেষ 2023-24 অর্থ বছর শেষে অর্থাৎ গত জুন মাস শেষে সরকারের পুঞ্জীভূত বিদেশি ঋণ দাঁড়ায় $6,790 কোটি। সেই হিসেবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপর গড়ে $400 মতো বিদেশি ঋণের বোঝা। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তায় বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এবং নিচ্ছে। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন। 2023 সালের শেষ প্রান্তিকে এটি $100.63 বিলিয়ন পৌঁছায়। বৈদেশিক ঋণ বৃদ্ধির সাথে সাথে এর সুদ এবং আসল পরিশোধের পরিমাণ প্রতি বছর বাড়ছে। এর কি ভয়ানক জেরে পড়তে পারে এ সম্পর্কে শেখ হাসিনার সরকারকে বারবার সতর্ক করেছেন অর্থনীতিবিদরা, কিন্তু সরকারের দিক থেকে তাদের বিএনপি জামায়াতের চর চিহ্ন দিয়ে দমিয়ে রাখার চেষ্টা চলেছে। তাদের দমানো গেলেও তথ্য চাপা রাখা যায়নি। বাংলাদেশ কার কাছে কতটা ঋণ রয়েছে সেই বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে 2022 সালের জুন পর্যন্ত সুনির্দিষ্ট ডাটা পাওয়া যায়। এ সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ছিল $55.60 বিলিয়ন। এই ঋণের অর্ধেকের বেশি 57% হল বিশ্বব্যাংক ও এডিবির কাছে। আর দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ যেসব দেশ থেকে ঋণ করেছে তার মধ্যে জাপান, রাশিয়া, চীন ও ভারত, এই 4টি দেশ প্রধান। দ্বিপক্ষীয় চুক্তির বেলায় বাংলাদেশের দেনা সবচেয়ে বেশি জাপানের কাছে, পরিমাণ $9.21 বিলিয়ন। এরপরই রাশিয়ার কাছে $5.09 বিলিয়ন, চীনের কাছে $4.76 বিলিয়ন এবং ভারতের কাছে $1.02 বিলিয়ন ঋণী বাংলাদেশ। বর্তমানে এই ঋণ আরও অনেক বেশি, কারণ ইআরডির তথ্যে দেখা যায় চলতি অর্থ বছরে 2023-এর জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত এর মধ্যে বাংলাদেশ $563 কোটি ঋণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এডিবি থেকে 140 কোটি এবং বিশ্বব্যাংক থেকে $96 কোটি নিয়েছে বাংলাদেশ। একই সময় দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান থেকে 135 কোটি, রাশিয়া থেকে 80 কোটি, চীন থেকে 36 কোটি, ভারত থেকে 19 কোটি এবং অন্যান্য উৎস থেকে $50 কোটি ঋণ নেওয়া হয়েছে। এসবের পুরো চাপ এখন ইউনূস সরকারের ঘাড়ে। স্বৈরাচারী হাসিনা সরকারের দেনার দায় এখন দেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। প্রকারান্তরে বিদেশি ঋণের সমস্ত দায় শেষ পর্যন্ত জনগণের কাঁধে পড়ে। জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করে সরকারের আয় বাড়াতে হবে। এখন মাথাপিছু ঋণ $1.5 লাখ টাকার মতো, কিছুদিন আগে এটি $1 লাখ টাকার মতো ছিল। সরকারকে কোনো না কোনোভাবে প্রত্যেকের কাছ থেকে তা আদায় করতে হবে। অন্তর্বর্তী সরকারের আরেকটি অন্যতম বড় কাজ হলো রাষ্ট্রের ভেতর থাকা দুর্বৃত্ত চক্র ও দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনা। অতীতের সব সরকার দুর্নীতিকে রাজনৈতিক ফায়দা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কখনো দুর্নীতি নিরপেক্ষ তদন্ত হয়নি। সবসময় বিরোধী মতকে চাপে ফেলতে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করেছে। এবার অবশ্য দেশবাসীর প্রত্যাশা, পক্ষকাল আগে গঠিত অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দুর্নীতিবাজদের ধরবে। জুলাই বিপ্লবের পর নতুন সরকার হত্যার বিচারে এখন সবচেয়ে বেশি মনোযোগী। আশা করা যায় কিছুদিনের মধ্যেই দুর্নীতির ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেবে সরকার। যদিও এখন পর্যন্ত গত 15 বছরের লুণ্ঠনের জন্য কোনো কমিশন হয়নি।
ডক্টর ইউনুসকে ফোন করে যে আশ্বাস দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে। ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় মূল্যবান প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যার্তদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর দীর্ঘদিনের বন্ধু তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য। তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশ পুনর্গঠনের সহায়তার প্রচেষ্টায় তিনি শিগগিরই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।